নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখছেন স্কাই 778, ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে। সুপ্রিয় দর্শক, স্টুডিওতে আমি রয়েছি ব্যারিস্টার ইউসুফ রেজা। আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, কিংডম সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার তারেক চৌধুরী। ব্যারিস্টার তারেক চৌধুরী, আপনাকে ল অ্যান্ড অর্ডারে স্বাগতম। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমন্ত্রণ জানার জন্য। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন, দর্শকরাও ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ তারেক ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা প্রোগ্রামটি একযোগে দেখছেন স্কাই 778, ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে। আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ফোন নম্বর 020709600405 এবং ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তবে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আজকে আমাদের সম্মানিত অতিথি যেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন আপনাদের তথ্যের ভিত্তিতেই দিয়ে থাকবেন, কোনো রকম ডকুমেন্টস দেখার কোনো সুযোগ থাকবে না। সেজন্য অবশ্যই আপনারা আজকের পরামর্শকে প্রাথমিক পরামর্শ হিসেবে ধরে আপনাদের যদি বিস্তারিত কোনো কিছু জানতে হয় অথবা কোনো অ্যাপ্লিকেশন করতে হয়, অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শে করবেন। সুপ্রিয় দর্শক, আর দেরি নয়, আজকে আমাদের সাবজেক্ট ম্যাটার হিসেবে আমরা নির্ধারণ করেছি খুবই সফিস্টিকেটেড এবং ইম্পর্টেন্ট ইস্যু, যেটা নিয়ে এখন সবে মাত্র এখন হোম অফিস খুবই উত্তেজিত এবং হোম অফিস যেভাবে এটা নিয়ে কাজ করছে খুব ফাস্ট ট্র্যাকে সব কিছুকে নিয়ে আসছে। আপনারা জানেন অ্যাসাইলাম, সে অ্যাসাইলামের বিষয়ে আমাদের সম্মানিত অতিথি আজকে বিস্তারিত আলোচনা করবেন। কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়, কারা কারা করতে পারে, এবং এটা যদি রিফিউজ হয়ে যায় তাহলে আপিল সিস্টেম কিভাবে কাজ করে, এবং যদি আপিলের পরে কারো যদি আপিল রাইট না থাকে বা আপিল শেষ হয়ে যায়, সেক্ষেত্রে ফার্দার সাবমিশন করার যে অপশন রয়েছে সে অপশনটা কীভাবে কাজ করে এবং কি কি করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এবং আজকে আমরা প্রথমেই তারেক ভাই, আমরা রিসেন্ট আপডেট নিয়ে একটু আলোচনা যদি করেন, বর্তমানে যে আপডেটগুলো রয়েছে এটা যদি একটু সামারি আকারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, ধন্যবাদ। আপডেটে যদি বলি, 11 এপ্রিল থেকে স্পাউস ভিসায় কেউ আসতে হলে এখানে ইনকাম থ্রেশহোল্ডটা এটা ইনক্রিজ হয়েছে, যেটা 29,000 পাউন্ড হয়েছে ইনকাম হতে হবে গ্রস স্পাউসের জন্য। আর একটা হচ্ছে কি 4 তারিখ থেকে স্কিল ভিসার বেতন বৃদ্ধি পেয়েছে। স্পাউস ভিসায় যেটা হয়, একটু যদি শেয়ার করি আপনার সঙ্গে, যে স্পাউস ভিসা যেটা 11 এপ্রিলের পরে যারা অ্যাপ্লাই করবেন তারা একজনে বা দুজনে মিলে যদি ইনকাম থাকে 29,000 গ্রস, তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। আগের সব ক্রাইটেরিয়াই রয়েছে। একটা একটু ডিফারেন্ট আগের থেকে যেটা হয়েছে, যে এখন আর বাচ্চাদের জন্য এডিশনাল ইনকাম দেখাতে হবে না। এটা কি অলরেডি সেটল যে বাচ্চাদের জন্য এডিশনাল দেখাতে 29,000 যথেষ্ট, যতজন বাচ্চাই হোক। আগের নিয়মে এটা একটা গুড নিউজ, যেটা আগের নিয়মটাও বলছে আগের নিয়মে করলে আগের নিয়মই থাকবে, কিন্তু আগের নিয়মে যত বাচ্চা হোক সর্বোচ্চ 29,000 পাউন্ড হবে, এর বেশি হবে না। যারা অর্থাৎ 11 এপ্রিলে আগে যারা আসছে তাদের। সুতরাং এটা একটা গুড নিউজ যে নতুন যারা আসবে 29,000 পাউন্ড গ্রস ইনকাম দেখাতে হবে। আগের মতো আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, এমপ্লয়মেন্ট লেটার সেগুলি থাকতে হবে। আচ্ছা তারেক ভাই, একটা জিনিস যেটা আপনার বলা হচ্ছিল যে 29,000 যেটা থাকবে, এরপরে নেক্সট ইয়ারে আরো কিছু বাড়বে, এন্ড অফ দিস ইয়ারে বাড়বে, আবার বাড়বে, এটা কি আছে না? এটা সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। এটা 34,000 বা 34,500 করে ফেলতে পারে, কার্যকরী হয় নাই। এটা বলা হচ্ছে নভেম্বর পলিসিতে ঢুকানো হয়, এখনো হয় নাই। 34,500 বা এরকম হবে, এরকম পরীক্ষামূলক এখন শুরু করলো। এবং যেটা হচ্ছে যে আপনার এটা মানে বাড়ার সম্ভাবনা কম। তারপরে আরেকটা টেকনিক্যাল হয়েছে যে আমরা অক্টোবর নভেম্বরে জেনারেল ইলেকশন মানে হচ্ছে, জেনারেল ইলেকশন হলে এই সরকার থাকলে এক ধরনের পলিসি থাকবে, এই সরকার যদি পরিবর্তন হয় আরেক ধরনের পলিসি হবে, চেঞ্জ হতে পারে। সুতরাং এই সরকার থাকলেও হয়তো তারা চেঞ্জ করতে পারে। বিভিন্ন ধরনের এটা ইলেকশন কেন্দ্রিক অনেকগুলো ঘোষণা, ইমিগ্রেশন বা অন্যান্য পলিসি অনেক ক্ষেত্রে ঘোষণা করা হয়। তো 29,500 আরেকটা চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে আগে যারা সেভিংস দেখাবেন, সেভিংসের ক্ষেত্রে যেটা লাগতো 62,500, এটা বেড়ে হয়েছে আপনার 88,500।
অর্থাৎ আপনার কেউ যদি কোনো ধরনের ইনকাম না থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেন্ট এবং স্পন্সর মিলে সেভিংস থাকতে হবে কমপক্ষে 6 মাস সময় 88,500 পাউন্ড, এবং এটা দুইজনের মালিকানা এবং কন্ট্রোল এবং লিগ্যাল সোর্স থেকে এই টাকাটা হতে হবে। সুতরাং সেই থ্রেশহোল্ডটাও বেড়েছে 88,500। এই হচ্ছে মোটামুটি স্পাউস ভিসার ক্ষেত্রে পরিবর্তন। এছাড়া অ্যামাউন্ট এবং ইনকাম আর সেভিংসের ক্ষেত্রে এটা হয়েছে। আরেকটা জিনিস দেখলাম, এটা আগে ক্লিয়ার স্পষ্ট ছিল না, যেটা হচ্ছে যে আপনার বিদেশের ইনকাম যদি কেউ দেখাতে হয় তাহলে তারা ওই ইনকামের ক্ষেত্রে ওই আপনার কাজের সময়ই যে আপনার এই টাকাটা থাকতে হবে এরকম না। 1 বছরে যদি ইনকামটা হয়, দেখা গেল উনি 1 বছরে পেয়ে গেছেন 29,000 পাউন্ড বেতন, কিন্তু যখন অ্যাপ্লাই করছেন তখন গত 12 মাসে 29,000 পাউন্ড অ্যাকচুয়ালি বেতনটা অ্যাকাউন্টে আসতে পারছেন। ওই সময় উনি কাজে না থাকলেও এটা হয়তো অ্যাপ্লাই করা যাবে আর কি। এটা হলো যারা বিদেশি ইনকাম হয় তাদের জন্য। আর আগের যে এক্সামশনগুলো, সেই এক্সামশনগুলো রয়ে গেছে অলরেডি, সেম থাকবে। আগের এক্সামশন যে পিআইপি, কেয়ার অ্যালাউন্স বা আর্ম ফোর্সেসের কি বিভিন্ন ধরনের 60টার মতো এক্সামশন রয়েছে, এগুলো বলবৎ থাকবে, এগুলি বলবৎ থাকবে। এই হচ্ছে স্পাউস ভিসায় পরিবর্তন। আর স্কিল ওয়ার্কারের যেটা হচ্ছে যে বেতনের থ্রেশহোল্ডটা এটা বৃদ্ধি পেয়েছে। বেতনের থ্রেশহোল্ডটা এটা 38,000 পাউন্ড 700 হয়েছে। আর এছাড়া এই একটা নতুন মানে অকুপেশন লিস্ট চেঞ্জ করে এটা হয়েছে স্যালারি লিস্ট, স্যালারি ইমিগ্রেশন আইএসএল, হ্যাঁ, ইমিগ্রেশন স্যালারি লিস্ট হয়েছে। সেখানে আগের মতোই এখানে এই যে 20% ডিসকাউন্ট থাকবে। এটা যেটা করেছে আমি যেটা দেখতে পেলাম, এটা টেম্পোরারি বেজ করেছে ওরা। জি যে এটা নামটা যেমন চেঞ্জ করেছে এবং যে পজিশনগুলো কিন্তু এক লং টাইম থাকবে না, এবং এটা খুব বেশি মানে লিস্টটাও খুব বেশি বড় না, ছোটখাটো একটা লিস্ট করেছে আর কি। সুতরাং এই দুটো পরিবর্তন হয়েছে আর বাকিগুলি থাকবে। সুতরাং দেখা যাক। আরেকটা বিষয় এখানে, যারা কেয়ার ওয়ার্কার যেই ক্যাটাগরিটা, এটা তো স্কিল ওয়ার্কার মানে শর্টেজ অকুপেশন লিস্টের মধ্যেই আছে, যে নামেই থাকুক, সেখানে স্যালারিটা কি বৃদ্ধি পেয়েছে কিনা? যেহেতু ডিসকাউন্ট আর কাজ করছে না, ডিসকাউন্ট কাজ করছে না, যে তারা আগে ঘোষণা দিল কোনো ধরনের বৃদ্ধি করবে না। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ, এটা ঘোষণার বাইরে হয়েছে, আমি দেখলাম এটা বাইরে হয়েছে, 29,000 করে ফেলছে। এটা ছিল আগে ইয়েতে করে না, এখন করছে। সুতরাং ডিসকাউন্ট 20% ডিসকাউন্টটা বলছে এটা আর কার্যকরী হবে না, এটা বলছে আর কি। আমার যেটা মনে হচ্ছে এটা হোম অফিস তড়িঘড়ি করে সিদ্ধান্ত দিয়েছে, এটা আবার রিভিউ হতে পারে আর কি। এরপরে আরেকটা জিনিস স্পাউস আনার ক্ষেত্রেও যারা এনএইচএস এর কাজ করে স্পন্সর থাকে তাদের স্পাউসের আর ক্ষেত্রে সুযোগ রয়েছে, যতটা আমি দেখেছি আর কি। যে এমনিতে কেয়ার ওয়ার্কারদের জন্য আনতে পারবেন না, কিন্তু কেয়ার ওয়ার্কার বা যারা স্পন্সর একটা লিস্ট করে দিয়েছে। আমি লিস্ট যেগুলি দেখলাম প্রায় এনএইচএস এ যারা স্পন্সর, নর্মালি তো মনে করেন যারা প্রাইভেট কেয়ার হোম বা অন্য নার্স এগুলি পাবে না, কিন্তু কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে। আচ্ছা তারেক ভাই, এখানে আমার একটা স্পষ্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এসেছে 22,000 বা 20,000, যেটা 900 সামথিং যে রিকোয়ার ছিল মিনিমাম স্যালারিটা তারা দেখাতে পারতো, তারা যদি এখন স্কিল ওয়ার্কারে সুইচ করে তাহলে তাদের স্যালারিটা কি হবে? এটা নিয়ে খুবই কনফিউশন রয়েছে আমাদের কমিউনিটিতে। এখন এটা যদি একটু একমত যেটা হচ্ছে যে আমি সবাইকে বলবো ক্রস চেক করে নেওয়ার জন্য। আমি বলি যেটা ধরেন কেয়ারার হোক আর যারা স্কিল ওয়ার্কার আগের স্যালারিতে এসছে, তাদের ব্যাপারে কি চেঞ্জ এসছে? আগের স্যালারিতে আসছে, এখন যদি চেঞ্জ হয় দুটো বিষয়, একটা যদি চেঞ্জ হয় যে নতুন যে বেতন স্কেল সেটার মধ্যে থাকবে, মানে সে যদি সুইচ করে যদি করে, কারণ যখন কষ্টটা পাবে তখন তো সে তার কম বেতনের কষ্টটা পাবে না। হ্যাঁ, যদি নতুন প্রথম থেকে ওরা যেটা পলিসি দিয়েছিল যে এক্সটেন্ড এবং সুইচের ক্ষেত্রে স্যালারিটা সেম থাকবে বা এটা বাড়ার কথা ছিল না, বাট এটা এখন যেটা হচ্ছে যে সুইচ যদি করে তারা, সেই ক্ষেত্রে নতুন জবের যেটা থাকবে সেটাই থাকবে। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে চেঞ্জ হবে না। তবে কেয়ার যে পজিশনগুলো আছে একই লেভেলের বা একই ইয়েতে যদি থাকে, সেই ক্ষেত্রে তো বেতন তত বেশি না, 38,000 তো 700 না, 29,000 সুতরাং কম রয়েছে। তবে আগের মতো যে স্যালারিড পোস্ট বা
ওই যে আপনার শর্টেজ অকুপেশন লিস্টের মতোই এগুলিতে আগে যে এক্সেপশন গুলো রয়েছে নিউ এন্ট্রেন্টদের ক্ষেত্রে যে একটা সুযোগ ছিল সেটা তো এখনো আছে। এখনো আছে পিএইচডি হোল্ডারদের জন্য ডিসকাউন্টেড যে ডিসকাউন্টেড একটা এটা ছিল আগে তো 20% ছিল, এখন কি এটা আরো 20% 20% আছে আর কি। এই হচ্ছে মোটামুটি মানে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে পরিবর্তন। আচ্ছা, আরেকটা বিষয় নতুন যে পরিবর্তন এসছে যে আপনার 4 তারিখ থেকে, এপ্রিলের 4 তারিখ থেকে যে কাজের যে সুবিধা 20 আওয়ার্স যে অ্যাডিশনাল ওয়ার্ক করতে পারে, জি জি জি, সেই ক্ষেত্রে তারা কি যে কোনো জব করতে পারবে না তাদেরকে কোনো তাদের জন্য আলাদা এখন যেটা গাইডেন্স হচ্ছে একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ওয়ার্ক, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়ার্ক। তো সেকেন্ডারি ওয়ার্ক যেটা আপনার প্রশ্নটা হচ্ছে সেকেন্ডারি ওয়ার্ক অন্য কাজ করতে অন্য হবে কোনো কোম্পানিতে, এরকম কোয়েশ্চনের পাশ অনেকে আগে করেছেন যে এটা আসলে স্কিল জব করতে হবে। এটা মনে করেন আমি আসছি এখানে ডাক্তার হিসেবে, আমি ইচ্ছা করলে পানের দোকানে গিয়ে পানের ইয়েটা করতে পারবো, 20 আওয়ার্স করতে পারবো না। সুতরাং আবার ওইটা যদি স্কিল ওয়ার্কার আন্ডারে হয় তাহলে কি আমি পারবো না? আপনি যদি ধরেন আমি ডাক্তার হিসেবে এসেছি, আমি শেফ হিসেবে আর কাজ করি, এটা স্কিল ওয়ার্কারের আন্ডারে, অর্থাৎ অকুপেশন লিস্টের আন্ডারে, এটা হচ্ছে আমি পারবো কি? এটা পারবেন আপনি। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে সাপ্লিমেন্টারি ওয়ার্কটা হচ্ছে যে আপনার কাজ ডাক্তার, আপনি ওই লেভেলের ডাক্তার আরেকটা কাজ করলে আরেক জায়গায় করলে এটা সাপ্লিমেন্টারি ইয়ে। আর সেকেন্ডারি যেটা ধরতেছে যেটা যে আপনি এক ইয়েতে আসলেন, একটা প্রফেশনাল কোডে আসলেন, আরেকটা প্রফেশনাল কোডে কাজ করলেন, কিন্তু আনস্কিল জব করতে পারবেন না। এটা সক কোডের বাইরে যেসব জবগুলো এগুলি করতে পারবেন না। এটা একটা উদাহরণ দিয়েছেন পান দোকান, আর একটা উদাহরণ দিলেন আপনি, যেমন ধরেন আপনি কিচেন পোর্টার, জি জি, এগুলো তারা নিশ্চয়ই করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। সুতরাং মানে অর্থাৎ লো লেভেল, লেভেল 3 এর নিচে নামতে পারবেন না, লেভেল 3 অর অ্যাবাভ, আরএফকিউ যেটা লেভেল 3 সেটা নিচে নামতে পারবেন না আর কি। হ্যাঁ, সুতরাং যেটা মানে একটা ছড়িয়ে পড়ছে যে কেউ জব করতে পারবেন, এটা আমাদের কিছু কিছু মানে ইয়ে করতে হবে। প্রথম দিকে এটা খুব গুজবের মতো করে ছড়িয়ে পড়েছিল, আর কেউ এখন তো যেটা হচ্ছে এটা হোম অফিসে প্রথম দিকে তেমন একটা আপডেট মানে ক্লিয়ার করেনি। এছাড়া একটা জিনিস হচ্ছে এখন তো লয়ার নন লয়ার যে কেউ ফেসবুকে যা ইচ্ছা দেখলো ফুট করে একটা দিয়ে দিল আর কি। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে ক্রস চেক করা উচিত সকলেরই যে আসলে এটা কি। হ্যাঁ, আরও সামওয়ান বলতেছে যে সে কোয়ালিফাইড কিনা ইয়ে করার জন্য। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে, যারা অ্যাডভাইস করি সোশ্যাল মিডিয়ায় বলেন, টেলিভিশনে বলেন, উই আর প্রোটেক্টেড। কারণ আমরা যেখানেই দেই, হ্যাঁ, এনি রং অ্যাডভাইস দিলে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করা যাবে, এটা গোপনও কিছু না। সুতরাং যে কেউ অ্যাডভাইস দিতে পারবে না, সুতরাং সেই বিষয়গুলো খেয়াল করা দরকার। হ্যাঁ, এটা বেআইনি হবে, এটা অনেকে বুঝেই না, অনেকেই বুঝে না, এটা করে দিয়ে দিছে। কারণ সেই ক্ষেত্রে খুবই কেয়ারফুল যারা রয়েছে যে কি বলছেন, ক্রস চেক করবেন। সেকেন্ড যারা লয়ার রয়েছে তাদেরকে দেখবেন। আরেকটা জিনিস যেটা হয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন বা গিয়ে কেউ আসলে ফুল টাইম ভিজিট ভিসায় আসে কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, মানে ফ্যামিলি মেম্বার হিসেবে বলার পরে যেটা বলা হয়েছে যে ফ্যামিলি মেম্বার যে 3-4 ক্যাটাগরির হয় না, অনেকে এটা ভাবছেন যে ভাই বোন মানে যারা সবাইকে নিয়ে আসা যাবে, মানে এটা আসলে না। ফ্যামিলি মেম্বার্স রুলসে এরা ভিজিট ভিসায় এসে ফ্যামিলি মেম্বার বলতে ভাই বোন বুঝে না। ইউকে আইনে যেটা বলে এই স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে বাবা মা শ্বশুর শাশুড়ি, এই 4-5 জন ফ্যামিলি মেম্বার বলে। এর বাইরে কেউ ভিজিট ভিসায় এসে এখানে করতে পারবে না। এটাও কিন্তু চেঞ্জ আসছে, এটা 23শে অগাস্টের পরে যারা এখানে ভিজিট ভিসায় আসছেন ফাদার মাদার, এর আগে যদি কেউ এসে থাকেন সেই ক্ষেত্রে এই রুলসটা কার্যকর হবে না। আচ্ছা, এই রিসেন্ট আপডেটের মধ্যে আরেকটা বিষয় যেটা পিএইচডব্লিউ নিয়ে যে কথাটা উঠছে যে এই আপনার গ্র্যাজুয়েট রুটের যে নতুন নাম দিয়েছে পিএইচডব্লিউ এর, সেটা ওরা বন্ধ করে দিবে, এই বিষয়টা নিয়ে আপনার এই ক্ষেত্রে এখনো সুনির্দিষ্ট কোনো কিছু ডিক্লারেশন আমরা পাইনি। আন্ডার রিভিউ যেটা আসছে, যেটা আলাপ আলোচনা যেটা আসছে, সরকার চাচ্ছে না যে পাইকারি হারে তুমি গ্র্যাজুয়েট করলেই তোমাকে ভিসা দিয়ে দেবে। সরকার চাচ্ছে স্পেসিফাইড তারা সিলেক্ট করবে যে কিছু কিছু শর্ট লিস্ট যেগুলি শর্টেজ আছে এখানে মানে কাজের, যেগুলি মানে প্রফেশনের শর্ট রয়েছে, ম্যাথস টিচার, সায়েন্স টিচার বা এইসব মানে যেগুলি মানে সাবজেক্ট তারা চুজ করবে, যেসব মানে সাবজেক্টে প্রফেশনালের শর্ট রয়েছে, শুধুমাত্র ওইসব সাবজেক্টে যদি আপনি গ্র্যাজুয়েশন করেন তাহলে পিএইচডব্লিউ হবে, অন্যথায় হবে না। কল নিয়ে আসছি তারেক ভাই, প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে ভাই? জি শোনা যাচ্ছে, বলেন আপনার নাম বলে প্রশ্ন করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি শাহিন ওহারাম, লন্ডন থাকি। তারেক ভাই, কিছু একটা প্রশ্ন আমি জানতে চাইলাম। জি।
আমি ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার, এই দেশের ডিসিডেন্ট, প্রায় 14-15 বছর যাব। তো আমার ওয়াইফের আপনার ফ্রি সেটেলমেন্ট অলরেডি আছে, 5 বছর অতিবাহিত হবে আগামী জুলাই। এখন আমি অ্যাপ্লাই করবো সেটেলমেন্টে রাখি। তো আমি গত বছরের অক্টোবরও বা নভেম্বরও সম্ভবত একটা ইমেল পাইছি অফিস থাকি, বুঝছেন নি, যে 2 ইয়ারের যে এক্সটেনশন অটোমেটিক তারা মানে করবে বা করছে। আর আইএলআর লাগিয়ে আপনার অ্যাপ্লাই করাও লাগবে সেটেলমেন্টের জন্য, সিটিজেনশিপ নিতে হলে। আপনার প্রশ্নটা এখন কি? প্রশ্নটা হইছে যে এখন কোনো চেঞ্জ আছে নি না ঠিক আছে মানে ইউ ফ্যামিলির জন্য, আর ওইটাই আর কি। আর আমি বেনিফিটে আছি, কোনো এফেক্ট হইব নি। আমি ফিফ পার আমার ইয়েছে, প্রায় 8 বছর ধরে অসুস্থ আর কি আমি। জি জি। আচ্ছা, আপনি শুনতে তখন থাকুন। জি, আর কোনো ওইটা তো একটু বলবে না কি, আর বিআই আপনার ওই যে বায়োমেট্রিক কার্ড দিবে না কি, এখন কার্ড না দিলে ট্রাভেলিং করার সুযোগ সুবিধা কি, কোনো অসুবিধা হবে নি হলিডে গেলে বা বাংলাদেশে গেলে? জি, আপনি শুনতে থাকুন। ওনার কোয়েশ্চেন তারক ভাই, প্রথম দুইটা। হচ্ছে ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ রিসেন্টলি 5 ইয়ার্স হতে যাচ্ছে। সো একটা চেঞ্জ আসছিল প্রি সেটেলড, এটা অটোমেটিক এই এক্সটেন্ড হওয়ার। বুঝতে পারছি, জি। তো এখন এটা কি আগের মতোই আছে নাকি উনি সেটেলমেন্ট করতে গেলে ওনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কিনা, এটা একটা। নাম্বার 2 হচ্ছে ওনার বেনিফিটে আছে, এতে কোনো এফেক্ট পড়বে কিনা। নাম্বার 3 আরেকটা কি বললেন উনি? ওই যে বায়োমেট্রিক কার্ডের মেয়াদ বায়োমেট্রিক, শেষ হলে কি হবে? জি, হ্যাঁ, একটু এটা please। তিনটার প্রথমটার উত্তর হচ্ছে যে আপনি প্রিসেটেলটা আছে, প্রিসেটেলদের জন্য সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা সরকার একটা পলিসি দিচ্ছে, যদি আপনি যদি অ্যাপ্লাই নাও করেন অটোমেটিক, মনে করেন আপনি কিছুই করলেন না, হ্যাঁ, সেই জন্য আপনি ওভারস্টেয়ার হবেন না, কিছু করবেন না, তারা অটোমেটিক 2 বছর বাড়িয়ে দিবে, আপনার কিছুই করতে হবে না, তারা অলরেডি অ্যাডভান্স সবাইকে জানিয়ে দিছে। সুতরাং আপনার এটা বলছে যে আপনি যদি সেটেলমেন্ট স্ট্যাটাস করেন না করেন অ্যাপ্লাই, তারা অটোমেটিক 2 বছর বাড়িয়ে দিবে, সেই অনুযায়ী কিছু করতে হবে না। কিন্তু 5 বছর যেহেতু হয়ে গেছে বা হবে, সেই জন্য আপনাকে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটেলমেন্টে অ্যাপ্লাই করার জন্য তেমন না, এখানে আসেন, এখানে P60 বা প্রুফ দিয়ে দিলেই তারা সেটেলমেন্টে ঝামেলা করে না। আপনার বেনিফিটে থাকলেও সেটেলমেন্টে কোনো ধরনের প্রবলেম মানে হবে 5 না, ইয়ার্স রেসিডেন্স প্রুফ প্রুফ থাকলেই হবে। জি। তো ইউরোপিয়ান ইউনিয়নের যে উইথড্রল এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুযায়ী কোনো বাধা নাই। মধ্যখানে একটা এই যে তারা না দিলে ইলিগেল হয়ে যাবেন, এই জন্য তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানে উচ্চতর আদালত রায় দিয়েছে যে তারা যদি ভিসা নাও বাড়ায়, তোমরা বলছো আসলেই হয়ে যাবে, extend হবে। অটো এক্সটেন্ড হবে, সুতরাং কোনো চিন্তা নাই। আর সর্বশেষ যেটা প্রশ্ন আপনি করেছেন যে আপনার এই যে যাদের বায়োমেট্রিক কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে তাদের কি হবে, প্রথমত কিভাবে চলাফেরা করবেন। প্রথমত সরকার চাচ্ছে যে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে তারা সবগুলি বায়োমেট্রিক কার্ডকে অনলাইন করে দিবে। Online based আপনাকে যখন যাবেন আর পাসপোর্ট থাকবে, আপনার নাম্বার একটা থাকবে, আপনি বলবেন এয়ারপোর্টে চেক করে দিয়ে দিবে, আপনাকে টেঞ্জেবল কোনো ধরনের কার্ড নিতে হবে না। সুতরাং এটা চিন্তার কোনো কারণ নাই, এবং এটার জন্য সরকার কোনো ধরনের ফিজও চার্জ করবে না। অলরেডি যারা মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে, মানে শেষ হচ্ছে বা রয়ে গেছে কিছু, যোগাযোগ করতেছে অনলাইন, হোম অফিসে যোগাযোগ করে দিচ্ছে। কিন্তু আপনারা যদি ইয়ে করেন, এই যে কিছুই যদি না করেন, কোনো কিছু না আসে, আমি পরামর্শ দিব এর আগেই অনলাইনে গিয়ে আপনি এটা রিনিউ করেন অনলাইনে, মাত্র আধা ঘন্টার ব্যাপার। সুতরাং এটা করে ফেলতে পারবেন। যদি আপনাকে আপনার বায়োমেট্রিক কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগে হোম অফিস যোগাযোগ না করে, শেষ হওয়ার 2-3 দিন আগে আপনি অনলাইনে করে ফেলবেন, কিছু ইনফরমেশন চাইবে, এবং এটা হাফ অ্যান আওয়ার বা 20 মিনিটসের মধ্যে এটা হয়ে যাবে। সুতরাং নো চিন্তা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা কল আছে, কল নিয়ে আসছি। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম তারেক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আসি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়া। আমি তো অসুস্থ মানুষ তারেক ভাই, এটা প্রশ্ন আসিল আমার। জি হোক প্লিজ। বলেন। আমি ফি পাইতেছি 2016 থাকিয়া, 2019 আমার ওয়াইফাই চইন, আমি ফি অবস্থা তাকাই, এখন আমি ফি পাইলাম। জি তা 2.5 বছর পরে টান যে এক্সটেনশনের লাগে এটাই করছিলাম, তখন আমি ফি ওইবার পাইছি। জি। যখন ফার্স্ট বছর যে সেটেলমেন্ট হইব, এখন ফি ওইবার পাইমুনি আমি। ইন্ডিভিজুয়াল লাগে ফি ওয়েবার দেয় না আমার জানা মতে। সুতরাং
আপনি অ্যাপ্লাই করতে পারবা কি ইয়ে ভাই পয়সা দিয়ে করতে হবে। পয়সা দিয়ে করতে হবে, সেটেলমেন্ট এবং সিটিজেনশিপের জন্য কোনো ফি ওয়েভার নাই। ফি ওয়েভার নাই। জি আচ্ছা, আমার সলিসিটর অফিসে যে অ্যাপ্লাই করতাম পারবো, আমি থাকি জানা না। জি বলেন। এনিওয়ে আপনার উত্তর পেয়ে গেছেন। আপনার সেটেলমেন্টের জন্য ফি ওয়েভার আপনি পাবেন না, এটা বলে নাই। সিটিজেনশিপের জন্য পাবেন না, তবে সিটিজেনশিপের ক্ষেত্রে বাচ্চাদের জন্য ফি ওয়েভার করে। ফেভার। ওই সিটিজেনশিপ কথা বলতে একটা জিনিস মনে হলো আপডেট, এটা পাসপোর্টের ফিজ বৃদ্ধি পাচ্ছে, অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে ইয়ে তারিখ থেকে। আমি এই দেখেই একটু আপনি বলে দিতে পারতেছি কত হয়েছে, তাহলে অনেকের উপকারে হবে আর কি। যে এটা অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে অলরেডি। এক্সট্রা সেকেন্ড আমাকে যদি সময় দেন, কারণ পাসপোর্ট ফি 11 এপ্রিল থেকে বৃদ্ধি পেয়েছে। দি প্রপোজাল হুইচ সাবজেক্ট টু পার্লামেন্ট, এটা 11 এপ্রিল ঘোষণা আসছে, কিন্তু ইফেক্টিভ এখনো হয় নাই আর কি। কত হতে পারে এটা হচ্ছে পাসপোর্ট ফিজ ইনক্রিজ, একটা সেকেন্ড দাঁড়ান। দি প্রপোজাল ছিল এখানে লেখছে পাসপোর্ট ফি ইনক্রিজ না, কেম ইন টু ফোর্স অলরেডি চলে আসছে 11 এপ্রিল 2024। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এটা দুইটা হচ্ছে স্ট্যান্ডার্ড অনলাইন অ্যাপ্লিকেশন, এটা যদি হয় এটা হয়েছে এই 88 pound 50 pence ফর অ্যাডাল্ট আর 57 pound 50 pence ফর চিলড্রেন। স্ট্যান্ডার্ড অনলাইন অ্যাপ্লিকেশন ইউকে থেকে করলে। আর স্ট্যান্ডার্ড পোস্টাল অ্যাপ্লিকেশন যেটা হয়েছে অ্যাডাল্টের জন্য 100 পাউন্ড আর বাচ্চার জন্য 69 পাউন্ড। এটা অ্যাডাল্ট মানে উইদিন ইউকে বাই পোস্ট। আর যারা স্ট্যান্ডার্ড অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েন অ্যাপ্লাইং ফ্রম ওভারসিজে হয়েছে 101 পাউন্ড, এটা হচ্ছে গিয়ে অনলাইন ফর অ্যাডাল্ট। আর বাচ্চাদের জন্য 65 পাউন্ড 50 pence ফর চিলড্রেন। আর স্ট্যান্ডার্ড পেপার অ্যাপ্লিকেশন ওয়েন অ্যাপ্লাইং ফ্রম ওভারসিজ উইল ইনক্রিজ 112 পাউন্ড 50 pence অ্যাডাল্ট এবং 77 পাউন্ড ফর চিলড্রেন। সুন্দর বলেছেন। যে আরেকটা কল নিয়ে নিচ্ছি আমি। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আলী বলছি তারেক ভাই। একটা লাইনটা খাটিয়ে গেছিল। জি, আমার আরো একটা প্রশ্ন, যদি লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট না হতে পারেন আমার ওয়াইফে, তখন কি হইব? আপনার ওয়াইফের বয়স কত? বয়স 31, 32 হইব। 32। হ্যাঁ তারেক ভাই। এটা হলে যেটা হয় আপনাকে এই যে 2.5 বছরের রুটে দুই ধরনের, যে 2.5 বছরের রুটে আপনাকে এক্সটেনশন দেবে, অনেক সময় কমও দিয়ে থাকে। এর মধ্যে যদি পাস করেন তার সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন। এখন দুইটা অনেক বেশিরভাগ সময় আপনার 2.5 বছরের রুটে দিয়ে দেয়, অথবা অনেক সময় পাস করার জন্য চেষ্টা তদবির করে থাকেন, কিছু কম সময় দেয়, তখন আপনি এটা ওই যখনই পাস করবেন তখনই অ্যাপ্লাই করতে পারবেন। 2.5 বছর রুটে দিলেও যখনই পাস করবেন তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটেলমেন্টের জন্য। এটা কোনো এক্সামশন তো উনি পাচ্ছেন না, যেহেতু ওনার এইজটা না, এইজ যেহেতু সেটা এক্সামশন পাচ্ছেন না। এক্সামশনের ক্ষেত্রে যেটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ডস ক্যাপাসিটি যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে তারা দেয় আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, কিংডম সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার তারেক চৌধুরী। আপনার প্রোগ্রামটি দেখছেন স্কাই 778 এবং ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে। আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক লাইভে আপনারা রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তারেক ভাই, আমরা বিরতির আগে যে বিষয়টা আলোচনা করছিলাম, আমাদের সাবজেক্ট ম্যাটার ছিল আজকে অ্যাসাইলাম, ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং অনেক আলোচনার দাবি রাখে। তার মধ্যে আপনি যদি বলেন যে অ্যাসাইলাম কারা করতে পারে, এই বিষয়টা প্রথমে যদি বলেন। অ্যাসাইলাম কেউ যদি তার নিজ দেশে সরকারি প্রোটেকশনের ভাবে, তার মূল 5টির মতো কারণ রয়েছে। কারণের কারণে সে যদি প্রমাণ করতে পারে যে সেভ করার জন্য এবং ফেইল হয়েছে, কেউ প্রোটেকশন দেন, ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন যদি সে প্রমাণ করতে পারে, তাহলে অ্যাসাইলাম পাবে। মোট কথা যদি বলি, কেউ যদি তার রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, জাতীয়তা বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন এবং কিছু সোশ্যাল ক্লাসের কারণে
সে যদি নিজ দেশে পারসিকিউশন বা ভয় বা নির্যাতনের শিকার হয় তাহলে সে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে এবং সেই জন্য তাকে প্রমাণ করতে হবে সে নিজ দেশে পারসিকিউশন শিকার হয়েছে এবং সেখানে সরকারি প্রোটেকশন চেয়েছে এবং সরকার দিতে ব্যর্থ হয়েছে, যদি ব্যর্থ হয়েছে তখন সে এখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে। অ্যাসাইলামের মূল নিয়ম হচ্ছে এখানে আসার সাথে সাথেই সে as soon as possible করে ফেলা। হ্যাঁ, অ্যাসাইলামের ক্ষেত্রে এখন দুটি প্রসেস বিদ্যমান কিভাবে আপনি এন্টার করবেন এখানে। প্রথমত হচ্ছে আপনি আসার পরে এয়ারপোর্টে অ্যাসাইলাম আপনি ক্লেম করতে পারবেন, আর এমনিতে ক্লেম করার পরে বা এখানে ঢোকার পরে আপনি এই টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টে যাবেন। হোম অফিসে এখন মাস 1.5 পর্যন্ত লাগে, এটা ভেরি করে টাইমিং। আবার ওয়াকিংও যেতে পারে। হ্যাঁ, আবার ওয়াকিংয়ে 7:30 থেকে 9টার মধ্যে আপনি যদি যান সেখানে আপনি ক্লেম করতে পারবেন। এখন অ্যাসাইলামের ক্ষেত্রে যদি দেখা যায় এটাকে দুইটা প্রসেস, একটা হলো স্ক্রিনিং ইন্টারভিউ আর একটা হচ্ছে সাবস্টেন্সিয়াল ইন্টারভিউ। স্ক্রিনিং ইন্টারভিউটা হচ্ছে আপনি কীভাবে আসছেন, কবে আসছেন, উদ্দেশ্য কি, খুব বেশি না 20টার মতো কোয়েশ্চেন ছোটখাটো যেতে পারবেন না কেন, ব্রিফলি আপনার রিজনটা বলবেন। তারপরে তার সাবস্টেন্সিয়াল ইন্টারভিউটা বলে। তো সাবস্টেন্সিয়াল ইন্টারভিউটা মাস 2 মাস এমনকি 6 মাস ডিপেন্ড করে তারা কত বিজি বা কত বেশি লক রয়েছে তার উপরে ডিপেন্ড করে। এখন অনেকে আবার মিস ইউজ করে আর কি। আমি এটাতে যাওয়ার আগে একটা স্পেসিফিক কোয়েশ্চেন আপনাকে যদি বলি যে অ্যাসাইলামে যারা ধরেন সুইচ করছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেন্টরা যেই ক্যাটাগরিতে আসছে প্রত্যেকে কিন্তু স্ট্রাগল করছে। স্টুডেন্ট অনেকে দেখা যাচ্ছে তারাও যেতে হচ্ছে, অনেক যারা স্কিল ওয়ার্কার আসছে অনেকের কোম্পানি ক্লোজড হয়ে যাচ্ছে বা তার কাজের প্রপার সুযোগ দিচ্ছে না, সেই ক্ষেত্রগুলোতে তাদের মানে কার্টেল হয়ে যাচ্ছে। অনেকে আবার কার্টেল হওয়ার ভয়ে তারা অ্যাসাইলাম ক্লেম করছে, যদিও তাদের গ্রাউন্ড এতটা স্ট্রং না। হাওয়েভার অনেকের গ্রাউন্ড রয়েছে, অনেকের নাই। আমার প্রশ্নটা এই জায়গায়, যদি এই অ্যাসাইলামটা করে সেই ক্ষেত্রে যারা স্কিল ওয়ার্কার থেকে করে স্পেসিফিক্যালি, তাদের কাজের রাইটটা কীরকমভাবে নির্ধারিত হবে? নর্মালি যেটা হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম করলে স্কিল ওয়ার্কার থেকে তো নর্মালি যাদের ভিসা শেষ হয়ে গেছে তাদের থাকার প্রশ্নই ওঠে না। প্রথম দিকে যেটা ছিল যে ইমিগ্রেশনের ক্ষেত্রে আছে, যদি আপনার আগের স্ট্যাটাসে যদি কাজের পারমিশন থাকে, ভিসা থেকে থাকে, তাহলে হি উইল কন্টিনিউ ওয়ার্ক রাইটটা। হ্যাঁ, এটা স্টুডেন্টের ক্ষেত্রেও ছিল, স্কিল ওয়ার্কারের ক্ষেত্রেও। এটা যেহেতু পলিসিটা ইমিগ্রেশন ক্যাটাগরি, অ্যাসাইলামের ক্ষেত্রে এটা হোম অফিসে একটু গ্রে এরিয়া রয়েছে। কারণ প্রথম দিকে তারা পাইকারি হারে বলছে যেহেতু তোমার ক্যাটাগরি আছে তোমাকে দিলাম, পরবর্তীতে তারা বলছে যে দেখবেন যে এই মুহূর্তে যেটা রয়েছে হোম অফিস কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। এখন না দিলে যেটা হয়, আপনি অনেকেই রিকোয়েস্ট করছেন কেন দিবা না, হ্যাঁ, তারা দিয়ে কিছু পরবর্তী দিচ্ছে না। সুতরাং নর্মালি যেটা হচ্ছে এক ক্যাটাগরি থেকে যদি অ্যাপ্লাই করেন ওই ক্যাটাগরিটা পরেটা ডিসিশন না হওয়া পর্যন্ত থাকে, কিন্তু অ্যাসাইলামকে তারা ভিন্নভাবে দেখে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু ভিন্নভাবে দেখার তো সুযোগ নেই এখানে। 3C যদি কন্টিনিউ করে, হ্যাঁ, তাহলে তারা ভিন্নভাবে দেখলে এটা তো বেআইনি হবে। আপনার ভিন্নভাবে দেখলে আপনি দেখবেন যে মধ্যখানে কিন্তু পাইকারি হারে তারা কাউকে দেয় নাই, কিন্তু তারা পরে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমি বলছি, এখন যেটা বলছে কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না, আপনি দেখবেন কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে, এবং এটা ডিপেন্ড করে আপনি লিখছেন কিনা, করছেন কিনা। 3C লিভের ক্ষেত্রে 3C লিভটা হচ্ছে তো আমরা সবাই জানি যে এই যে যখন অ্যাপ্লিকেশন করবেন 3C লিভ, যখন আপনার পরবর্তীতে ইয়েতে যাবে এই যে আপিল যাবে 3D লিভ, এমনকি আপিল পর্যন্ত চলে আর কি। সুতরাং লতে অ্যালাউ করে, কিন্তু হোম অফিস এটা অনেক সময় দেয় অনেক সময় দেয় না, বিশেষ করে অ্যাসাইলামের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে তারা ঠিকই দিচ্ছে। আমি রিসেন্টলি আচ্ছা একটা কল নিয়ে আসছি। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি বারেশার একটা প্রশ্ন রাখতাম ভাই। জি বলেন। চাই আর কি। জি বলেন। আমি এখন রিটায়ার্ড বাই পেনশনার, আমার এজ 70, কিন্তু আমি দেশে বিয়ে করছি। এখন তো আমার ওয়াইফরে আনা তো এখন তো খুব একটা কঠিন হয়ে গেল। আমি শুনছি যে তারা 29,000 দেখা লাগে, কিন্তু রে ভাই আমি তো 29,000 কিভাবে দেখাইবো?
কিন্তু আমার এটা অল্টারনেটিভ কি উপায় আছে ভাই আমার এই ফ্যামিলি আনার, ওয়াইফ আনার? একটা সুন্দর কোশ্চেন করেছেন, এটা খুবই মানে এটা রেলেভেন্ট। তারেক ভাই, ওনার এইজ হলো 70 এভাব, রিটায়ারমেন্টে রয়েছে, এখন উনি নতুন বিয়ে করেছেন, সেই ক্ষেত্রে ইনকাম থ্রেশহোল্ডটা ওনার ক্ষেত্রে কি হবে? ইজ দেয়ার এনি মানে ডিসকাউন্ট? আপনার বয়সের কারণে কোনো ধরনের ডিসকাউন্ট পাবেন না। হ্যাঁ, আর উনি যদি পেনশন পান, পেনশন ক্রেডিট না, পেনশন পান, সেইকালে ইনকামটা কিন্তু তারা ধরে। হ্যাঁ, সেখানে কিন্তু হেরফের হয় না। ওনার যেটা প্রশ্ন হচ্ছে যে কোনো অল্টারনেটিভ আছে কিনা। উনি যদি উনি তো পেনশনার, তাহলে পেনশনার যদি হয় তাহলে উনি এক্সামটেড গ্রাউন্ডে পড়ে কিনা? পেনশনারে এক্সামশন গ্রাউন্ডে পড়েন না। হ্যাঁ, সেটাই। তবে ওনার জন্য ব্যবস্থা রয়েছে। উনি যদি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পান, হ্যাঁ, যেটা পিআইপি যেটা পান, সেটা ক্ষেত্রে কিন্তু উনি মানে এক্সামশন পাবেন এই যে বেতনের থ্রেশহোল্ডে। আর আরেকটা হচ্ছে যে উনি যদি প্রমাণ করতে পারেন যে উনার ভিসা রিফিউজ হলে এটা হার্শ ডিসিশন হবে এবং এটা আর্টিকেল 8 ব্রিচ হবে, সেক্রেটারি অফ স্টেট যদি না দেয়, এইটা যদি প্রমাণিত হয় তাহলে থার্ড পার্টি সাপোর্ট হিসাবে যে কেউ ওনাকে ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ যদি দেয়, ওনার মেয়ে, ভাতিজা, ভাতিজি কেউ যদি দেয়, তাহলে উনি থার্ড পার্টি সাপোর্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং ওনার জন্য মানে যদি সাফিসিয়েন্ট ইনকাম, অ্যাটেন্ডেন্স, পিআইপিটা কি উনি নিতেই হবে? পিআইপি বা ইন্ডিপেন্ডেন্স অ্যালাউন্স যেগুলো আছে, ওইটা যদি থাকে, উনি যদি কোয়ালিফাই করেন, উনি যদি কোয়ালিফাই করার ক্রাইটেরিয়াটা কি? মানে পিআইপির ক্ষেত্রে তো মানে যেটা হচ্ছে যে উনি নিজে রান্না করতে পারেন না, উনি পিআইপি হতে হেল্প লাগে। দুইটা এলিমেন্ট রয়েছে, একটা মোবিলিটি আর একটা হলো কেয়ার কম্পোনেন্ট। মোবিলিটিটা হচ্ছে গিয়ে উনি মুভমেন্ট করতে পারবেন না 50 ফিটের মতো, বা আরও দূরে যেতে পারবেন না, প্ল্যানিং করতে পারবেন না, বাজেট করতে পারবেন না, এখান থেকে ওয়ার্চেবল যেতে পারবেন না। এই ক্ষেত্রে উনি একটা রিকোয়ার্ড স্কোরিং রয়েছে, স্কোরিং থাকলে লোয়েস্ট হাইয়েস্ট এটা পাবেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে ওনার যদি এই হয় কেয়ার কম্পোনেন্ট, উনি নিজে খেতে পারেন না, টয়লেটে যেতে পারেন না, দাঁড়াতে পারবেন না, ওষুধ নিতে পারেন না, এই দুইটা কম্পোনেন্ট রয়েছে। বুঝতে পেরেছি, এটা আরো একটা আলোচনার বিষয়। জি, হ্যাঁ। তো এই যদিও ওনার যে প্রশ্ন ছিল আপনি উত্তর দিয়েছেন যে ওনার জন্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা নেই, থার্ড পার্টি উনি স্পন্সরশিপ নিতে পারবেন। থার্ড পার্টি নিতে পারবেন, এটা নিতে পারবেন। এছাড়াও আমরা বলি যদি সিরিয়াস কোনো কিছুই যদি ওনার না হয়, ওনার পয়সা খরচ হবে, হিউম্যান রাইটস কাউন্সিল অ্যাপ্লাই করে দেখতে পারেন, ওনার বিষয় বিবেচনা করে দেখে কোর্ট বিবেচনা করে। তবে ওনার ওয়াইফের কিন্তু ইংলিশ পাস করতে হবে, এতে কোনো মাপ নাই, এই আর কি। ওয়াইফের এইজ যদি 65 এভাব হয় তাহলে হয়তো, যা আশা করি বুঝতে পেরেছেন। ওয়াইফের বয়স তো মনে 31 না কত বললেন নাকি? হ্যাঁ, ওনার ওয়াইফ না বলেন না, জিজ্ঞাসা করিনি আমরা। যা হোক, এইজ এর ব্যাপার আছে বা কোনো অসুস্থতা থাকলে তাইলে হয়তো উনি ইংলিশ রিকোয়ারমেন্টটা বাদ যাবে। তো আমরা যে আলোচনায় ছিলাম, যেটা নিয়ে আমরা অ্যাসাইলামের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, কাজের রাইটের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি স্পেসিফিক্যালি, অনেক ক্ষেত্রে আপনার এই স্কিল ওয়ার্কার থেকে যারা যাচ্ছে তাদেরকে কাউকে দিচ্ছে ওয়ার্ক পারমিটেড, আবার কাউকে দিচ্ছে শর্টেজ অকুপেশন লিস্ট, এটা লিখে দিচ্ছে। এই যে রেস্ট্রিকশনটা, এটাতে কোনো প্রবলেম আছে কিনা? এটাতে আমি এইটা বুঝি না, এই ব্যাখ্যাটা শর্টেজ অকুপেশন লিস্ট, এটার ব্যাখ্যা তো বুঝি না। এটা হচ্ছে গিয়ে আপনার মানে তারা অর্থাৎ শর্টেজ অকুপেশনের যে জবগুলো আছে এগুলোই করতে পারবে। না, আমি বুঝতে পারছি এটা, কিন্তু এটা রিজনিংটা আমি বুঝতে পারছি না। রিজনিংটা হচ্ছে যে অ্যাসাইলামের ক্ষেত্রে বা ক্ষেত্রে যেটা আছে 12 মাসের মধ্যে যে কোনো ডিসিশন না দেয় তাহলে তাদের শর্টেজ অকুপেশন লিস্ট, যারা কাজের রাইট রয়েছে, আমি বুঝতে পারছি, আমি বলছি আপনার কথাটা বুঝতে পারছি। আপনি বলছেন কাউকে দিচ্ছে শর্টেজ অকুপেশন লিস্ট পারমিটেড, কাউকে বলছে পারমিটেড ওয়ার্ক। তাই বললাম পারমিটেড ওয়ার্কটা দিলেই হতো। শর্টেজ অকুপেশন লিস্ট কোনো রিজনিং, কোনো ক্রাইটেরিয়া, কোনো লয়ের মধ্যে তো আমরা দেখি নাই। হ্যাঁ, নর্মালি শর্টেজ অকুপেশন লিস্টে যেটা আছে, নর্মালি আউটসাইডার, ওভারস্টেয়ার যারা করে বা অন্য ক্রাইটেরিয়াতে করে, তাদের 12 মাস যাওয়ার পরে এটা কাজের পারমিশনটা দেয়। হ্যাঁ, সুতরাং হোম অফিস এটা ইনডিসিশনের ভুগতেছে কি করবে কি না করবে, এটাই মনে হচ্ছে তার, আনালে কোনো নট সাপোর্টেড বাই এনি এভিডেন্স অর ল। জি, তারেক ভাই আপনি সুন্দর বলেছেন। আমি পরবর্তী আরেকটা ইস্যুতে যাই। আমাদের এটা যেহেতু অ্যাসাইলামটা ভেরি ভাস্ট একটা ইস্যু, এখানে আপনার আপিলের, ধরেন আপনার কারো রিফিউজ হয়ে গেল, অ্যাসাইলামের রিফিউজ হলে অনেককে তো আপিল দিচ্ছে, মেজরিটি আপিল দিচ্ছে, বাট
এমন তো না আপিল দিতে তারা বাধ্য। জি, এই ধরনের কোনো আছে যে আপিল দিতেই হবে? অনেক সময় তারা যদি দেখে একদম কোনো গ্রাউন্ডস নাই, Substantial নো কোনো ground প্রসপেক্ট অফ সাকসেস যদি থাকে, জি। সেই ক্ষেত্রে তারা সার্টিফাই করে দিয়ে দেয়। সার্টিফাই করে দিলে আপনার আপিল রাইট থাকে না। এটা আউটসাইড ইউকে। হ্যাঁ, তবে সার্টিফিকেশনের ক্রাইটেরিয়া আছে, আপার কোর্টের ক্রাইটেরিয়া রয়েছে যে কেন সার্টিফিকেশনটা অবৈধ হবে না। সেই ক্ষেত্রেও সার্টিফিকেশনের বিরুদ্ধেও আপনারা আপিল করা যায়, কোর্টে আবার কোর্টে করা যায়। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কি দিচ্ছেন। একটা বিষয় খুবই খুবই কেয়ারফুল, এই ইদানিং এটা সাম্প্রতিক সময়ে আমাদের কমিউনিটির, আমি বলবো যে বাঙালি একজন সলিসিটারের লাইসেন্স চলে গেছে এবং 63,000 মতো, মানে লাইসেন্স চলে গেছে, 63,000 ফাইন হয়েছে, আরেকজনের 11,000 ফাইন হয়েছে, ফার্ম বন্ধ হয়ে গেছে। উনি ওইটা বলছিলাম যে কেউ যদি জুডিশিয়াল রিভিউ করে, যে অ্যাসাইলামের ক্ষেত্রেই আসছে, প্রপার গ্রাউন্ডস না লিখে জুডিশিয়াল রিভিউ করেছেন, করার পরে সেইখানে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং উনাকে কোর্ট বলছে যে কিভাবে লিখলেন, উনি বলছেন ওনার অ্যাসিস্ট্যান্টে বলছে। তারপরে আমরা ওই ডিটেইলসটাতে না যাই। এখন বিষয় হচ্ছে যে আপনার এই যদি এখন আমার প্রশ্নটা ছিল আপিল যদি না দেয়া হয়, আপনি বলেছেন এটা আউট কান্ট্রি রাইট অফ আপিল দিয়ে দিতে পারে যদি সাবস্টেনশিয়াল কোনো গ্রাউন্ড না থাকে। এটা আউট কান্ট্রি এটা দিয়ে সার্টিফাই করে দিতে পারে। সার্টিফাই করলে সার্টিফাইয়ের বিরুদ্ধেও আপিল করা যায়, বাট সেটা জেআর এর মাধ্যমে করতে হবে না সরাসরি? এটা জেআর এর মাধ্যমে করতে হবে, এবং জেআর এর মাধ্যমে করতে হলে প্রপার গ্রাউন্ডস থাকতে হবে। এই যে আপনি যেটা বলতে গিয়ে আরেকটা প্রসঙ্গ চলে এসেছে, আমি আরেকটা প্রসঙ্গ বলি। আপিল ধরেন পেলো, আপিল রাইট পেলো, আমাদের এখানে আপিল অনেকে আপিল নিয়ে অনেক বেশি প্রবলেম, যেটা হচ্ছে একটা আপিলের কি কাজগুলো আসলে করা দরকার একটা মানুষের, একটা অ্যাসাইলামের ক্ষেত্রে, রিফিউজালের ক্ষেত্রে আপিলটা কতটুকু? এখন অ্যাসাইলামের আপিলের ক্ষেত্রে যেটা আমি বলি, যেটা অনেকের ক্ষেত্রে হয় না, এটা লয়ারদের দোষ না, যিনি মক্কেল বা ক্লায়েন্ট অ্যাপালেন্ট ওনার দোষ। কারণ আপিলের, আমি সবসময় যেটা বলি, আপিল সহ যে কোনো গ্রাউন্ডসের ক্ষেত্রে প্রতিটা পয়েন্ট উনি উত্তর দিবেন। হ্যাঁ, যখন প্রতিটা পয়েন্ট উত্তর দিবেন, মানে ওই যে রিফিউজালে যা লেখছে পক্ষে কি যুক্তি রয়েছে সেটা বলতে হবে। যেটা হয়, আমি যদি একসঙ্গে 5টা করি, আমি তো বেশি কপি করতে পারবো না। কপি বলতে এই সেন্সে যে আমি তো একই জিনিস বারবার বলতে পারবো না, কিন্তু এক একটা অ্যাপ্লিকেন্টের এক একটা লাইফ স্টোরি, হ্যাঁ, সুতরাং এক এক ধরনের ঘটনা ঘটছে, তাকে সবগুলি প্রশ্নের উত্তর দিতে হবে। শুধুমাত্র অ্যাসাইলাম, আমরা বলছি ইয়েস অ্যাসাইলাম বা যে কোনো গ্রাউন্ডসে আমরা সকলেই জানি আমি একমত না, এটা বেআইনি হয়েছে, 3 লাইন লিখে দিলেও কিন্তু আপিলটা হয়ে যায়। কিন্তু আমার ওইখানে যে পয়েন্টটা দিয়েছে, মানে যেটা ইনকনসিস্টেন্ট তারা বলছে, ক্রেডিবিলিটি ইস্যু যখন আসে, তখন এটা আপনাকে বলতেই হবে যে আপনি কি বলতে চেয়েছেন, তারপরে রিফিউজালে কি বলতে তারা ভুল করেছে কিনা, আপনারা অ্যাকচুয়াল কথাটা কি ছিল। তারপরে আপনাকে এই রিফিউজালের সময় আপনি সাথে সাথে তারা দিয়ে দেয়, অনেক সময় না দিলে আপনাকে ইন্টারভিউ স্ক্রিপ্টটা আপনাকে আনতে হবে এটা। এবং এটাও একটা বলি, অ্যাসাইলাম কিন্তু কঠিন বিষয়, অনেক সময় সামক্ষ বিষয়। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সলিসিটারকে বা লয়ারকে, ব্যারিস্টারকে আপনি সময় দিবেন, যিনি অ্যাপিল করবেন, প্রচুর সময় দিতে হবে আপনাকে। ক্রস চেক আপনার বক্তব্য, আপনার লেখার বক্তব্য, কাগজে কি আছে সেটা, হোম অফিসের বক্তব্য, ইনস্ট্রাকশন শিটে কি আছে, প্লাস ল, সবগুলি মিলিয়ে আপনাকে দিতে হবে। ছোট একটা পয়েন্ট কিন্তু অনেক কিছু হয়ে যায়। আরেকটা জিনিস বলি, কাগজের ক্ষেত্রে একটা বলি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয় এবং আমাদের জাতি ভাইয়েরাও বাংলাদেশে মেজর ভুল করে থাকেন। বাংলাদেশে আমরাও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু বাংলাদেশে মেজর ভুল যেটা জিনিস আমি বলি, এই যে মনে করেন কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলে, ওই যে ডিপার্টমেন্টের নাম বানান ভুল, কপি বানান ভুল, কোর্টের বানান ভুল, সরকারকে অ্যাসাইলাম ক্ষেত্রে সরকারের বিবাদী বানাই দেওয়া, এই ধরনের কথা। এটা কি আমি ভুলের আমি অনেকক্ষণ বলতে পারবো, এর অনেক ভুল রয়েছে। এবং আরেকটা মেজর ভুল আমরা পাই, সেটা হচ্ছে ট্রান্সলেশনে। ট্রান্সলেশনে যেটা সমস্যা, যেটা আমরা দেখতে পেয়েছি কোর্টে গিয়ে, সেটাতে জাজরা ধরে যে লোক ট্রান্সলেট করলে সে অথরাইজড, সে রেজিস্টার্ড ট্রান্সলেটর কিনা। মেজরিটি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নোটারি পাবলিকের ট্রান্সলেশন করেছে এবং ওনার সিল সাপ্পার। তো এই জিনিসটা মানে চেঞ্জ করা দরকার, এটা খেয়াল করা দরকার। এটা তো হই, প্লাস অনেক সময় বাংলাদেশে দেখছি অরিজিনাল ডকুমেন্টে আবার অ্যাটাস্টেশন মারি দিয়ে দেয়। যে এটাও একটা মিস্টেক, অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল তো ইটসেলফ অরিজিনাল। হ্যাঁ, আর প্লাস আরো কয়েকটা জিনিস বলে নেই, অনেকের হয়তো লাভ হবে আর কি, উপকার হবে। একটা হচ্ছে যে আপনি ট্রান্সলেশন করালেন, এক একটা কাগজ এক একজন করাবেন। মনে করেন আমি ট্রান্সলেট করি, ইয়েস
আমি তো এক্সপার্ট না ইংলিশের, ভুল হতে পারে। যখন দেখা যায় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কাগজ আপনি ট্রান্সলেট করেছেন বা ইংলিশে নিয়ে আসছেন, দেখা যায় একই ভুল সব জায়গাতে বলছে। তোমার মানবাধিকার সমিতির যে ভুল, বিএনপির যেটাও ভুল, আওয়ামী লীগেরটাও ভুল, তো একই ভুল কিভাবে হয়? তখন সবগুলি ডকুমেন্টস তারা বলে এগুলি সব ক্রেডিবিলিটি দেয় না, ওয়েট দেয় না। আরেকটা জিনিস বলি, কোর্টের কাগজের ক্ষেত্রে তারা প্রায় বলে দেয় এগুলি রিলায়েবল না। তানভীর নামে একটা কেস আছে, বলে দিয়ে দিচ্ছে তানভীর কেস অনুযায়ী আমরা ওয়েট নিব না, কোনো কিছুই নেব না। এইসব ক্ষেত্রে যিনি কাগজ নিবেন, যার মাধ্যমে আসছে, তাদের দুইটা সেপারেট স্টেটমেন্ট দিবেন, ক্লিয়ার করে যে আমি তারেক চৌধুরী, আমি সিলেট ম্যাজিস্ট্রেট কোর্ট, আমার চাচা আব্দুর রহিমের কেসের জন্য আমি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে ওইখানে গিয়ে কালেক্ট করছি, আমাকে উকিল আব্দুর রহমান আমাকে হেল্প করছেন এবং আমি নিজে কালেক্ট করছি, এটা জেনুইন। হ্যাঁ, এই জন্য উনি বলার পরে, এই ঘটনা শোনার পরে আমি দিলাম। হ্যাঁ, এই স্টেটমেন্টটা দিবেন। প্লাস যিনি বিমানে নিয়ে আসেন, অনেক সময় বিমানেও আসে বা ইয়েতে আসে, উনি বলবেন যে আমাকে আব্দুর রহিম চাচা দিয়েছেন, আমি আসছি। উনি তো বলে কোর্টে যাবেন, তখন তো রিলায়েবিলিটি না, ওটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায় এবং এটা মানে অনেক ক্ষেত্রে কমে যায়। তখন তারা এটা বলতে পারে না রিলায়েবল না, এটা কোত্থেকে আনছো, ফলস আনছো, বাজে আনছো। হ্যাঁ, সুতরাং কাগজ নিয়ে আপনাকে যেটা বলি যে, মানে যেটা বলতে চাচ্ছিলাম যে ক্লায়েন্টের জন্য, যে কাগজ নিয়ে আপনি একদিন বসবেন। লয়ারকে এটাও বলা দরকার, লয়ারকে 100 পাউন্ড দিবেন আর সে সব কিছু করবে, সেটাও আপনি বিশ্বাস করবেন না। এটা জরুরি, কারণ এটাও কিন্তু রিজনেবল। হ্যাঁ, কারণ একজন লয়ার যখন প্রশ্ন, একটা অ্যাসাইলামের কেস তৈরি করতে হলে তার অনেক সময় লাগবে। আপনি 2 দিন সময়, আপনার সময় নাই, লয়ারের চিন্তা কি, এটা স্বাভাবিক। আচ্ছা, তার একবার আরেকটা বিষয় আমি স্পেসিফিক, আমি কোর্টে আমরা রিসেন্ট একটা হিয়ারিংয়ে আমরা দেখতে পেলাম, জাজের যে কনসার্ন বা হোম অফিসের যে কনসার্ন থাকে, যে আপনার যে ডকুমেন্ট, অনেকে আমরা দেখতে পাই যে কেস ডকুমেন্ট এনেছে, কিন্তু কেস ডকুমেন্ট যেটা দিয়েছেন একজন আইনজীবী এটা কালেক্ট করেছেন। সঙ্গত কারণে প্রশ্নটা থাকে, তুমি আইনজীবীর সাথে কিভাবে যোগাযোগ করেছো, কে ইনস্ট্রাক্ট করেছে, কে মানে তাকে আইনজীবী তোমাকে কিভাবে পাঠালো, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু বলেন যে এখন হচ্ছে ইনস্ট্রাকশনটা কিভাবে দিবে তারা। এখন এক একজনের বক্তব্য বা স্টোরি অনুযায়ী, যদি আইনজীবী আবার অ্যাপয়েন্টেড থাকে, আপনি বলবেন যে আমরা এইভাবে অ্যাপয়েন্টেড করেছি, আইনজীবী এখানে গেছে, এই মামলা তদন্ত করছে, তারপরে আমি শুনি নাই, তারপরে এটা হয়েছে, সেটা হয়েছে। বিষয় হচ্ছে কি, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুল করি, বাংলাদেশ থেকে যেগুলি আসে, আমার বেশিরভাগ ক্লায়েন্ট বাংলাদেশি, আমরা নিজের মামলার কাগজটা পড়ি না। হ্যাঁ, তারেক ভাই, আমি এই বিষয়ে আপনার বিস্তারিত বলার আগে একটা কল নিয়ে আসছি। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি আলী বলছি। জি বলেন আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, স্যার বলেছে আমার বাংলাদেশি পাসপোর্টের এনআই কার্ড করতাম, কিতা কিতা লাগবো? বাংলাদেশি পাসপোর্ট আমার ডেট গেছে কি, নয়া একটা করা লাগবো, এখানে আমি বুঝি। আর 2 নম্বর হইলে কি, আমার বার্থ সার্টিফিকেট আছে, বাংলাদেশ তো আনাইছি জন্ম নিবন্ধন যেটা, ওটাও তো বার্থ সার্টিফিকেট নাই। 3 নম্বর হইল কি, আর একটা উঞ্চি কিতা নাগরিকত্ব সার্টিফিকেট লাগে, এইগুলো বলে 3 মাসের বেলে তাকে এর ঘুরে গেলে কি হইতো নাই। তো এইগুলো আমি পাইমু যে সময় দরকার, আর কোনটা লাগেনি, বা এটার ফিস কত, এনআই কার্ড করতে গেলে কিলা সাবমিট করতাম, খুব কাছে এটু। মানে এনআইডি বলতে আপনি কি ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশের? ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। ও, ন্যাশনাল আইডি কার্ড, বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড করতে কি কি লাগে এটা জিজ্ঞাসা করছেন? আমি এর মধ্যে ডকুমেন্ট পর্যন্ত আছে আমার। হচ্ছে কি, প্রথমত আমার অক্ষমতা, আমি ফিজ কত বলতে পারতেছি না, ফিজটা কত বলতে পারছি না। আপনি যে কাগজ বলছেন বাংলাদেশের বিষয় তো আমরা বিশেষ করে মনে থাকার কথা। হ্যাঁ, তবে আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন, যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবে, তারপরে তারা হয়ে যাবে। পাসপোর্টের বিষয়টা খুবই সহজ, পাসপোর্ট অনেক সময় লাগেও না, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট যদি কোয়েশ্চনটা আসছে খুবই সহজ। আপনি অনলাইনে আপনার পাসপোর্টের ডিটেলস দিবেন, দিলে পরে ফিজ নেবে, ফিজ নেওয়ার পরে আপনাকে একদিন ডাকবে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য, পাসপোর্ট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট নেবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে বাংলাদেশে তারা রেফার করে, বাংলাদেশ থেকে তারা পুলিশ ভেরিফিকেশন করার পরে আপনাকে মাস দেড়েকের মধ্যে চলে আসে। সুতরাং পাসপোর্টটা আমরা ভয় পাই, কিন্তু ডিজিটাল ফরম্যাটের আপনার যদি জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেট থাকে, খুবই সহজে বাংলাদেশের পাসপোর্ট এসে যায়। যেটা রং হয় এটা আইনের মধ্যে পড়ে না। অনেকে ওইখানে বাংলাদেশে গেলে পুলিশের ফোন পাওয়া যায়, বাকিটা কী হয় আর বললাম না। এই হচ্ছে, এছাড়া বাংলাদেশের পাসপোর্ট আমি দেখেছি
যে খুবই সহজে বাংলাদেশের পাসপোর্ট তৈরি করা সম্ভব এবং এখানে উনি কোনো ঝামেলা NID-টাই হয় না। বেশি গুরুত্ব এনআইডিটা দিচ্ছেন যেটা যে, বলছেন, এনআইডির okay. ক্ষেত্রে ফিসটা জানি না, একই প্রসেস। আপনার যদি জন্ম নিবন্ধন থাকে আপনি অ্যাপ্লাই করবেন, যাবেন, এনআইডিটা আবার যেতে হবে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে যেতে হবে না, বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে। আচ্ছা, হাই কমিশন থেকে NID করা যায়? এখান তার প্রসেস শুরু হয়েছে আর কি, অতটুকু আর কি। very হ্যাঁ, good, হ্যাঁ। যোগাযোগ করে যাবেন আর কি। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ হাই কমিশন। তবে আমি বলবো বাংলাদেশ হাই কমিশনে আগে ফোন করে বিস্তারিত জেনে আপনি ইয়ে করবেন, ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সময় একবারে আমরা ওই কাগজের কথা বলতে শেষ চাচ্ছিলাম। প্রান্তে আছি। কাগজের কথা আমরা আর নাই বলি। জি জি আমরা এখন ফার্দার সাবমিশন নিয়ে আপনি যদি এক কথায় একটু বলেন জি, যে কখন যারা করতে পারেন? জি। অ্যাসাইলাম ফেল হয়ে গেলে ফার্দার সাবমিশনের জন্য আপনি নতুন যদি সিচুয়েশন যেটা ক্রিয়েট হয়, যেটা জানেন না, আগে বলতে পারেন নাই, দিতে পারেন নাই, তাহলে নতুন ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এটা লিভারপুলে কাগজ জমা দিবেন। জমা দিলে কোনো কারণে যদি দিলে তো আলহামদুলিল্লাহ, রিফিউজ হয়ে পরে আগের সবগুলি বিষয়ে নতুন সাবমিশনে দিবেন, তাহলে আপনার হবে। আর দ্বিতীয়ত আরেকটা যদি বলতে চাচ্ছি, আর বলতে যেহেতু শর্টকাট জি, বলে বলেন, সেজন্য বলেন, বললাম। বলেন, আপনি আর একটা হচ্ছে যে আপনার এই যখন আপনার অ্যাসাইলাম, অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার সলিসিটার চেঞ্জ হয়ে গেছে, আপনি পান নাই, অ্যাসাইলামের কোনো কারণে যদি দেরি হয় রিফিউজাল পেতেও, আপনি লেট গ্রাউন্ডস দিয়ে অ্যাসাইলামের জন্য আপিল করবেন। বেশিরভাগ ক্ষেত্রে এভিডেন্স থাকলে, স্যাটিসফাই হলে তারা আপনার ওই আপিল রাইটটা দেয়। আর ফার্দার সাবমিশন একটু বলে নেই, যেহেতু বললেন, ফার্দার সাবমিশনের ক্ষেত্রে আগের যত ডকুমেন্টস ছিল যদি রিফিউজ কোনো কারণে করে, তাহলে তারা যখন আপিল করবেন আগের সবগুলি বিষয় যেটা জাজমেন্টে যেটা রিফিউজ করছে সবগুলি খণ্ডন করে আপনাকে দিবেন, অর্থাৎ রিট্রায়ালের মতো হয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্রে আশাহত হবেন না। অনেক কিছু কভার করেছেন আজকে। আমার বলা ছিল অনেক কিছু, যাই হোক আজকে অনেক কিছু বলার ছিল। আমাদের বিষয়টা অনেক একটা ওয়াইড বিষয়, তারপরেও তারেক ভাই অনেক সংক্ষেপে অনেক সুন্দর বলেছেন। আজকের যে যত কিছু ছিল আমাদের আপডেটগুলো খুব সুন্দরভাবে আসছে। অ্যাসাইলাম নিয়ে কথা বলেছেন, আপিল নিয়ে বলেছেন, ফার্দার সাবমিশন নিয়ে বলেছেন। আশা করি আপনারা যারা আজকে প্রোগ্রাম দেখেছেন উপকৃত হবেন। আমরা প্রতি শনিবার এই সময় প্রোগ্রামটা করে থাকি। আপনাদের আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।